আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমরা এই বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের বিশেষ কিছু টপিক নিয়ে ডিসকাস করব। তার আগে যেহেতু এটা এই ব্যাচের ক্ষেত্রে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, তো কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে প্রস্তুতি নেবে বা কি ব্যাপার এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। দেখো, তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস, আমরা না খুব ছোট ছোট জিনিস নোট ডাউন করে রাখবো, কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ বা কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে যে নোট ডাউন করে যে সফল হওয়া যাবে বা কমন পাওয়া যাবে বা পরীক্ষায় খুব ভালো কিছু হবে, সেটা কিন্তু না, বোঝা খুব মুশকিল। তাই প্রত্যেককে এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস শুরু করার আগে একটা রিকোয়েস্ট করতে পারি, জি না, মানে এখন তো ই পেপারও পাওয়া যায়, তোমরা অন্তত প্রত্যেক দিন একটু নিউজ পেপার পড়ার হ্যাবিট তৈরি করো। বেশিরভাগ স্টুডেন্টের নেই আমি জানি, এখন সেই কালচারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু পেপার যদি নাও থাকে, ই পেপার প্রত্যেকটা আনন্দবাজার বলো, টাইমস অফ ইন্ডিয়া বলো, বর্তমান বলো, সংবাদ প্রতিদিন বলো, এই সময় বলো, যে কোনো একটা বেঙ্গলি বা ইংলিশ ডেইলি যেটা নিউজ পেপার হয়, তোমরা একটু ওল্টানোর চেষ্টা করো। তারপরে যদি কোনো হ্যান্ডবুক চাই কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার জন্য, তাহলে অ্যাচিভার্স প্রত্যেক বছরের একটা করে কিনে নিতে পারো। তাহলে না অনেক কিছু জিনিস জিস্ট হিসাবে করা আছে, নলেজও ইনক্রিজ হয়। তবে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়বো কিভাবে বা নোট ডাউন করবো কিভাবে? খাতায় তো লেখা প্রয়োজন মান্থ হিসাবে। দেখো, নোট ডাউন করার জন্য আমাদের না বিশেষ কিছু টপিক হিসাবে করতে হয়। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের কি কি টপিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রচুর টপিক, অনেক টপিক। তবু ইম্পর্টেন্ট কোশ্চেন ওরিয়েন্টেড যে টপিকগুলো আমাদের পড়াশোনা করা উচিত, তার মধ্যে প্রথম আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেজ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ দিবস বা ইম্পর্টেন্ট ডেজ। এই ইম্পর্টেন্ট ডেজ শুধু ডেজ বলে নয়, প্রতিটা মাসের কোন দিন কি হিসাবে পালিত হয় সেটা বলছি না, তার সেই বছরের থিম কি, প্রত্যেক বছরের থিম পরিবর্তিত হয়। এই গুরুত্বপূর্ণ দিবস, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এটা আজকে আমরা আলোচনা করব। তারপরের টপিক, যারা যারা আমার কাছে আগে থেকে ক্লাস করেছে, অনেক ব্যাচে ক্লাস করে, তারা জানো যেটা ইম্পর্টেন্ট কঠিন টপিক, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার। ওকে, এই বুকস অ্যান্ড অথার এই টপিকটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তোমরা যারা কম্পিটিশন দাও তারা জানো এই বই এবং লেখক বা কোন মাসে কি বই পাবলিশ হয়, সেই বইয়ের লেখক কি বা সেই বইয়ের বিষয়বস্তু কি, এটা আমাদের কিন্তু জানতে হয়। নেক্সট আর একটা জিনিস নোট ডাউন করে নাও, ইন্ডেক্স। ওকে, এই ইন্ডেক্স কি? এই ইন্ডেক্স মানে হচ্ছে রাজ্যভিত্তিক, দেশভিত্তিক, অ্যাজ ওয়েল এজ শহর ভিত্তিক বিভিন্ন র্যাঙ্ক। ওকে, এই র্যাঙ্কিং যেটাকে শর্ট ফর্মে লিখে রাখো র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংগুলো কিন্তু ছোট ছোট কোশ্চেন হিসেবে আসতে লক্ষ্য করা যায়। এই র্যাঙ্কিং ব্যতীত আর কি দরকার? সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মিলিটারি অপারেশন। ওকে, যাকে লিখতে পারো যে সামরিক মহড়া। ওকে, প্রত্যেক দেশ একটা নাম দিয়ে তাদের তাদের নিজেদের মধ্যে এক একটা করে সামরিক মহড়া দেয় বিভিন্ন স্থানে। ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। ভারতবর্ষ বিভিন্ন দেশের সঙ্গে নয় জলপথে, নয় আকাশপথে বা স্থলপথে খুব কমই হয়, একটা মহড়া দিয়ে থাকে, তার একটা বিশেষ নাম দেওয়া থাকে। এই সামরিক মহড়া কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। এর পরে আর একটা টপিকের কথা আলোচনা করব, যেটা আগামী ক্লাসে আলোচনা হবে বটে, কিন্তু ইম্পর্টেন্ট, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে রাজ্যভিত্তিক রাজ্যভিত্তিক বিভিন্ন যোজনা। ওকে, যোজনা বলতে কি, যোজনা বলতে পারি বা বিভিন্ন প্রকল্প বলতে পারি। প্রকল্প কি? যে প্রতি রাজ্যে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের প্রকল্পে যেমন ছড়াছড়ি, প্রত্যেক রাজ্য তো সেরকম হয়, সেই প্রকল্পগুলো কোন রাজ্য নতুন করে ইন্ট্রোডিউস করে, কিসের জন্য ইন্ট্রোডিউস করা হয়, খুব গুরুত্বপূর্ণ। প্রকল্পের সঙ্গেই যেটা যায়, ভালো করে শুনবে, প্রকল্পও যেমন ইম্পর্টেন্ট, প্রকল্পের সঙ্গে যেটা যায় সেটা হচ্ছে বিভিন্ন অ্যাপস। ওকে, এই অ্যাপস কিন্তু কোশ্চেন দেয়। দেখো, এখন বিভিন্ন রাজ্যের পুলিশ, বিভিন্ন রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্ট, বিভিন্ন রাজ্যের আইটি ডিপার্টমেন্ট, এরা কিন্তু আহ, কোনো পরিস্থিতির উপর বিচার করে অ্যাপস লঞ্চ করে। এই অ্যাপস লঞ্চটা মেনলি প্রকল্পের সঙ্গে সম্পর্কিত, আমি আলাদা টপিক লিখলাম বটে। এই কোন অ্যাপস কিসের জন্য ইউজ হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ, এই টপিকটা সবচেয়ে স্টার্ট দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। কারণ অ্যাপয়েন্টমেন্ট টপিকটা বলতে কি, যে একটা কোনো বিশেষ পদে কোন ব্যক্তি নিযুক্ত হচ্ছে, বা এই নতুন কোনো ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নতুন কে হলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তবু একটা জিনিস বলে রাখা প্রয়োজন, নিয়োগের সঙ্গে কিন্তু এই টপিকটাও আমাদের করতে হয়, সেটা হচ্ছে অপসারণ। শুধু যে নিয়োগ তো পড়তো তা নয়, কে ছিল তাকে অপসারিত করা হয়েছে, অপসারণও কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে।
হ্যাঁ কি না? এরপরে নেক্সট টপিক নোট ডাউন করবে যে প্রয়াণ। প্রয়াণ দিয়ে কিন্তু কোশ্চেন দেয়, খুব ছোট্ট টপিক। 1 মাসে কোনো বিখ্যাত ব্যক্তিত্ব যদি মারা যান, তো তিনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত ছিলেন, ওনার লাইফ সম্পর্কে কিন্তু কোশ্চেন দেয়। ওকে, নেক্সট নোট ডাউন করবে লাস্ট টপিক, যেটা আমার মতে সব থেকে পপুলার টপিক, সেটা হচ্ছে স্পোর্টস বা খেলাধুলা। ওকে, স্পোর্টস বা খেলাধুলা, এটা কখনোই বলবো না যে সহজ হয়, কারণ ক্রিকেট ফুটবল থেকে কোশ্চেন তো খুব কমই আসে, মেনলি বিভিন্ন অ্যাথলেট থেকে আরম্ভ করে বিভিন্ন কোশ্চেন আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এবার একটা মিস করলাম মনে হচ্ছে, হ্যাঁ একটা মিস করে গেছি, ছোট্ট করে পারলে একটা লাইন বের করে লিখে নাও, পুরস্কার। পুরস্কার বা অ্যাওয়ার্ড। ওকে, পুরস্কার বা লিখে রাখো অ্যাওয়ার্ড বলে। ওকে, এই অ্যাওয়ার্ড কি হয়, বিভিন্ন দেশ অ্যাওয়ার্ড কিন্তু কোনো ব্যক্তিকে দিতে পারে, বা বিভিন্ন সংস্থা বাৎসরিক বা তাদের যে ক্ষেত্র বিশেষে যে অ্যাওয়ার্ড হয়, এটা দেয় বিভিন্ন ফিল্ডের কারণে। এই অ্যাওয়ার্ড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বুঝতে পারলে? একটা টপিক আমি করালাম না, সেটা হচ্ছে মানে লিখলাম না, লিখে রাখো কিন্তু আমি করাবো না সেই অর্থে, সেটা হচ্ছে ব্যাংকিং ফিল্ডে। ব্যাংকিং ফিল্ডের কোশ্চেনগুলো আমি নিয়োগ বা বিভিন্ন অ্যাওয়ার্ড বা অ্যাপসের রেসপেক্টে লিখিয়ে দেবো। ব্যাংকিং এর ফিল্ডে যে এই যে রেশিও রেসপেক্টে কিছু কোশ্চেন, এটা এমনি ব্যাংকের পরীক্ষাতেই আসতে লক্ষ্য করা যায়, ব্যাংকিং এর পরীক্ষায় আর এসএসসি সিজিএল এ কিছুটা ক্ষেত্রে। তো সেটাকে আমি অ্যাভয়েড করতেই চাইছি, কারণ ব্যাংকিং এর স্টুডেন্ট এই মুহূর্তে আমার কাছে সেরকম অর্থে তোমরা কেউ নেই। তো ব্যাংকিং এর ক্ষেত্রে এগুলো না মানে না করলেও চলবে, কিন্তু প্রতিটা মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, এই টপিকগুলো কিন্তু করতেই হবে। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব 4টে টপিক। কি কি? জানুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডে, তার থিম যেগুলো আছে বা যেগুলো আমি আমার কাছে রেডি রয়েছে, বুকস অ্যান্ড অথার, ওই মাসে পাবলিশ হওয়া বই এবং তাদের অথার, ইন্ডেক্স। ইন্ডেক্স খুব ছোট টপিক। আর সামরিক মহড়া খুব একটা হয়নি, দুটো হয়েছে। এই সামরিক মহড়া কোন দেশের সঙ্গে কি ব্যাপার, এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। তাহলে এই পরবর্তী ক্ষেত্রে যখন আমি ফেব্রুয়ারি মাস করাবো, মার্চ মাস করাবো, তখন কিন্তু আর এই প্রথম অংশের আলোচনা করব না। তোমরা বুঝতেই পারবে যে এই 8 থেকে 10খানা টপিক আমাদের পরপর করতে হবে, দুটো ক্লাসে ভাগ করে। চল, তাহলে আজকের প্রথমে হেডিং করে নাও প্রত্যেকে, যে গুরুত্বপূর্ণ দিবস, ইম্পর্টেন্ট ডেজ। দেখো, যারা যারা পারবে তারা বলবে, না পারলে কিন্তু নোট ডাউন করবে, খুব ভালো করে যেন খাতায় লেখা হয়। ঠিক আছে? চল, নোট ডাউন করে নাও যে গুরুত্বপূর্ণ দিবস। দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি, 1 জানুয়ারি। একটু খাতায় এরকম ভাবে নোট ডাউন করবে যে দিন, পালিত দিবস। আর সেই দিবসের এবছর অর্থাৎ 2025-এর থিম কি, ভালো করে শোনো, যেটা 2025-এর থিম সেটা কিন্তু 2024-এ নাও থাকতে পারে একই, এটা কিন্তু পরিবর্তিত হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখাটা খুব প্রয়োজন। তাহলে বলো, 1 জানুয়ারি কি হিসাবে পালিত হয়, বলা যাবে? কারো কোনো আইডিয়া? বিশ্ব পরিবেশ দিবস। শুনতে পেলাম না, ক্লিয়ার করে একটু। বিশ্ব পরিবার দিবস। বিশ্ব পরিবার দিবস। আর কিছু? আর কেউ কিছু? নোট ডাউন করে নাও, বিশ্ব পরিবার দিবস। বিশ্ব পরিবার দিবস। দেখো, প্রথম দিন, আহ, এক্ষেত্রে আমরা জানি যে এটা প্রথম দিনকে নিউ ইয়ার ডে হিসেবে পালন করা হয়। ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস। দেখো, কখনো কোনো কোশ্চেনে আসেনি, একবার না সাব ইন্সপেক্টরের ইন্টারভিউতে কোশ্চেন করেছিল ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিপিতে। এটা একটু কিছুটা রিলিজিয়ান বেস, আমি একটু বলে রাখি। 1 জানুয়ারি আর কি দিবস পালিত হয় একটু ধার্মিক দৃষ্টিভঙ্গিতে, বলতে পারবে শুভজিৎ? দিবস ঠিক বলবো না, মানে এটা কি হিসেবে পালন করা হয় 1 জানুয়ারি, বলা যাবে? আমি লিখতে বলছি না, আমি বলবো না যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জাস্ট ইন্টারভিউতে কোশ্চেনটা একটা ফেস করেছিল একটা আমার স্টুডেন্ট 2020-তে, লকডাউন জাস্ট পড়ার আগে আগে সাব ইন্সপেক্টর ইন্টারভিউ হয়েছিল। সেখানে থেকে তার জন্ম তারিখ যেহেতু 1 জানুয়ারি 1994, তো সে যখন ফেস করে কোশ্চেনটা, তাকে তার ডেট অফ বার্থটা দেখে প্রশ্ন করেছিল যে এই দিনটা কেন বিখ্যাত। এই সরি, পরিবেশ কেন লিখেছি, এক্সট্রিমলি সরি, পরিবার হবে। কেউ বলতে পারবে? শুভজিৎ বলা যাবে? প্রিয়াঙ্কা বলতে পারবে? যে একটু ধর্মের, যদি আমি আমি হিন্দু মাইথোলজির দিক, মাইথোলজি ইন দ্য সেন্স, আমি যদি এটাকে একটু ধর্মীয় বিশ্বাস দিয়ে ভাবি, তাহলে 1 জানুয়ারি দিনটা কিসের জন্য গুরুত্বপূর্ণ, বলা যাবে? কারো কোনো আইডিয়া? গেস করো অন্তত। কোনো আইডিয়া পাচ্ছ না? মৌপিয়া, প্রিয়াঙ্কা, লিনা, পারা যাবে? এটা কল্পতরু দিবস বলা হয়, শুনেছো কখনো? কল্পতরু দিবস মানে দিবস ইন দ্য সেন্স কল্পতরু হিসেবে পালন করা হয়।
হ্যাঁ শুনেছিলে? স্যার শুনেছি। হ্যাঁ, এটা হ্যাঁ কিন্তু স্যার। এটা এটা জাস্ট ওই কারণে কোশ্চেনটা করেছিল। মানে আনফরচুনেটলি ছেলেটা এটার অ্যান্সার দিতে পারেনি। এই জাস্ট মনে পড়লো বলে বলে রাখছি, লিখতে হবে না। নেক্সট, ৪ঠা জানুয়ারি কি দিবস? ৪ঠা জানুয়ারি কি দিবস? সহজ কিন্তু, বিশ্ব ব্রেইল দিবস। নোট ডাউন করে নাও। বিশ্ব ব্রেইল দিবস। বিশ্ব ব্রেইল দিবস। কেউ বলতে পারবে, একটু ব্যাখ্যা করতে পারবে এই ব্রেইলটা কি? ব্রেইল কি বলতে পারবে? স্যার দৃষ্টিহীন অন্ধকার। একটু স্পষ্ট করে স্পষ্ট করে বলো। দৃষ্টিহীনদের হুম। পড়া বা লেখার ব্যবস্থা লুইস ব্রেইল যেটা আবিষ্কার করেছিলেন। সুন্দর, নোট ডাউন করে নাও, নোট ডাউন। ভেরি গুড, ভেরি গুড, পারফেক্ট এক্সপ্লেনেশন। সুন্দর। এর থিম কি এই বছরের? একটু লিখে নিতে হবে। যাদের লেখা আছে বা যারা কোনো নোট রেডি করা আছে তারা জাস্ট দেখে নাও। সেলিব্রেটিং অ্যাক্সেসিবিলিটি, হাতের লেখা বুঝতে অসুবিধা বলবে, অ্যান্ড ইনক্লুশন, inclusion for visually impaired. একটু হাতের লেখা খারাপ হচ্ছে, একটু দেখে নিও। ওকে, চলো 5ই জানুয়ারি। 5ই জানুয়ারি কি? নোট ডাউন করো। জাতীয় পক্ষী দিবস। ওকে, জাতীয় পক্ষী দিবস। ওকে, এর থিম তেমন কোনো ব্যাপার ছিল না। চলো 6ই জানুয়ারি কি বলতে পারবে? 6ই জানুয়ারি লিখে নাও, বিশ্ব যুদ্ধ অনাথ দিবস। বিশ্ব যুদ্ধ অনাথ দিবস। যুদ্ধ অনাথ দিবস। ওকে, অন্তত এই শুরু করেছি, আপডেট হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, জুন মাস জুলাই মাসে পৌঁছে যাবো আমরা। আচ্ছা, 6 জানুয়ারি বললাম। আচ্ছা, এরপরে 8ই জানুয়ারি কি হবে? 8ই জানুয়ারি পৃথিবী ঘূর্ণন দিবস। ভেরি গুড, সুন্দর, পারফেক্ট অ্যান্সার। পৃথিবী ঘূর্ণন দিবস। 9 জানুয়ারি, তাড়াতাড়ি। প্রবাসী ভারতীয় দিবস। ভেরি গুড, সুন্দর। এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস। সঙ্গে সঙ্গে কোশ্চেন আসবে, এই প্রবাসী ভারতীয় দিবস কেন পালন করা হয় 9 জানুয়ারি প্রত্যেক বছর? বলতেই হবে। গান্ধীজি এই দিনে দক্ষিণ আফ্রিকার নাটাল থেকে ফিরেছিলেন ভারতে। ভেরি গুড, সুন্দর, পারফেক্ট, ভেরি গুড। চলো নেক্সট, লেখা হয়েছে প্রত্যেকের। এর কোনো এই সমস্ত ক্ষেত্রে কোনো মানে থিম নেই, তো থিম আমি লেখাচ্ছি না। ওকে, নেক্সট, 10ই জানুয়ারি কি দিবস? 10ই জানুয়ারি কি দিবস বলা যাবে? বিশ্ব হিন্দি দিবস। বিশ্ব হিন্দি দিবস। সুন্দর, বিশ্ব হিন্দি দিবস। বিশ্ব হিন্দি দিবস। এই বিশ্ব হিন্দি দিবসের 2025-এর থিম কি ছিল? এর থিম ছিল কিন্তু, লিখে রাখো, হিন্দি। আ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। আ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। ওকে, ইম্পর্টেন্ট। চল 11ই জানুয়ারি, এনি আইডিয়া? 11ই জানুয়ারি বলা যাবে কি হবে? 11ই জানুয়ারি কি আছে? রূপঙ্কর বলতে পারবে 11ই জানুয়ারি কি দিবস? মনে পড়ছে না এটা। নোট ডাউন করে নাও। 11ই জানুয়ারি হচ্ছে জাতীয় মানব পাচার সচেতনতা দিবস। লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। এটা রেলের এবছরের কোশ্চেন, এই এনটিপিসি পরীক্ষা কমপ্লিট হলো। জাতীয় মানব পাচার, হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার সচেতনতা দিবস। ওকে, চলো এর কোনো এটা থিম নেই। এবার বলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 11 থেকে 17ই জানুয়ারি, এটা একটা সপ্তাহকে বোঝানো হচ্ছে। এই সপ্তাহটা কিসের জন্য গুরুত্বপূর্ণ বলা যাবে? শুভজিৎ, বলা উচিত তোমার। কি সপ্তাহ এটা? লিখে রাখো, ন্যাশনাল রোড সেফটি উইক। লিখে রাখো, ন্যাশনাল রোড সেফটি উইক। এবছরের ট্রেন্ড কি? এই ট্রেন্ড বলছি, সরি, থিম কি? লিখে রাখো, বি আ রোড সেফটি হিরো।
বি আ রোড সেফটি হিরো, বি আ রোড সেফটি হিরো। চলো 12 জানুয়ারি বলা উচিত তোমাদের, এটা তোমাদের জিজ্ঞাসা করে ছোট জাতীয় করবো যুব না। দিবস। কি হবে? ন্যাশনাল ইয়ুথ ডে। ভেরি গুড, জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস। ওকে, 15 জানুয়ারি, আর্মি ডে। 15 জানুয়ারি আর্মি ডে। ভেরি সেনা গুড, দিবস। সেনা দিবস, জাতীয় সেনা দিবস, জাতীয় সেনা দিবস, সুন্দর। 16 জানুয়ারি, 16 জানুয়ারি, ন্যাশনাল স্টার্টআপ ডে। 16 জানুয়ারি কি? স্টার্টআপ ডে। জাতীয় স্টার্ট আপ ডে, ভেরি গুড, জাতীয় স্টার্ট আপ দিবস, স্টার্ট আপ দিবস। ওকে, একটু ভালো খাতা লিখে নাও, পড়লে কিন্তু মনে থেকে যাবে। ওকে, চলো নেক্সট। 24 জানুয়ারি, 24 জাতীয় শিশু কন্যা দিবস। 24 জানুয়ারি, ভেরি গুড, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, সুন্দর, লিখে রাখো, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। এডুকেশন ডে ছিল না, ইন্টারন্যাশনাল এডুকেশন ডে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি পালন করা হয়, ইন্টারন্যাশনাল পালন করা হয়, কারেক্ট, লিখে রাখো। এটা হচ্ছে জাতীয় ক্ষেত্রে, ওটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে, একদমই কারেক্ট, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। নেক্সট 25 জানুয়ারি বলা উচিত জাতীয় ভোটার দিবস। কি দিবস? কিছু শুনতে পেলাম না। ভোটার। ভোটার দিবস। আরেকটা আছে, জাতীয় পর্যটন দিবস। পর্যটন দিবস, সুন্দর। এটা দিয়ে কোশ্চেন এবছর এনটিপিসি এসেছিল। এ কোশ্চেন এসেছিল কিরকম বলতো, এর থিম কি? লিখে রাখো, ন্যাশনাল ট্যুরিজম ডে, ট্যুরিজম ডে। এর থিমটা যেহেতু কোশ্চেন এসেছিল, একটু ভালো করে নোট ডাউন করে নাও, সাস্টেনেবল জার্নি, টাইমলেস মেমোরি। ওকে, এটা নিয়ে খুব সমালোচনাও হলো যখন হচ্ছে গত এপ্রিলে পেহেলগামে অ্যাটাক হলো, অনেকে মানে মারা গেল, তখন এই থিম, এই ব্যাপার নিয়ে কিন্তু খুব একটা সমালোচনা হয়েছিল। ওকে, লিখে রাখো, সাস্টেনেবল জার্নিজ, টাইমলেস মেমোরিজ। হচ্ছে 26 জানুয়ারি বলা যাবে রিপাবলিক ডে। রিপাবলিক ডে। তবে ইন্টারন্যাশনালি আমি লেখা, যেহেতু রিপাবলিক ডে প্রত্যেকেই জানি, আমি ওটা আর লেখাচ্ছি না। ইন্টারন্যাশনালি কিন্তু খুব একটা একটা ইম্পর্টেন্ট রয়েছে, বলতে পারবে? নোট ডাউন করো, ইন্টারন্যাশনাল কেউ বলা যাবে? লিখে রাখো, কাস্টমস ডে। কাস্টমস কাস্টম ডে, ডে। নোট ডাউন করো, ইন্টারন্যাশনাল কাস্টমস ডে, কাস্টমস ডে। এর থিমটা কি আছে? এর থিম নোট ডাউন করবে, থিমটা খেয়াল পড়ছে না, হালকা হালকা মনে আছে, যে নোট ডাউন করো, কাস্টম এঙ্গেজিং ট্র্যাডিশনাল, এইটুকুই মনে আছে, বাকি এটা কি ছিল যদি কেউ বলতে পারো, তাহলে একটু স্টার্ট দিয়ে লিখে নাও, তোমরা একটু লিখে নিও, কাস্টমস এঙ্গেজিং ট্র্যাডিশনাল। এই লাস্টটা কি অ্যান্ড দিয়ে কি একটা কিছুটা ছিল, মানে খেয়াল পড়ছে না আমার এই মুহূর্তে, জাস্ট এইটুকু লিখে রাখো যে কাস্টম এঙ্গেজিং ট্র্যাডিশনাল, অ্যান্ড কিছু সামথিং পার্টনার টাইপ কিছু একটা ছিল, আমি ডট ডট দিয়ে রাখছি, মানে সামান্য কিছুটা অ্যাড হবে অ্যান্ড দিয়ে। ওকে, জাস্ট এই থিমটা পারলে কোথাও থেকে দেখে নিও। তবে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে এই বছর 2025-এর থিম হচ্ছে কাস্টমস এঙ্গেজিং ট্র্যাডিশনাল অ্যান্ড সামথিং। ওকে, চলো 27 জানুয়ারি বলা যাবে। 27 জানুয়ারি কি দিবস, কি হিসেবে পালিত হয়? এনি আইডিয়া? নোট ডাউন করে নাও। 27 জানুয়ারি কিন্তু মানে কোনো পরীক্ষায় বা কোনো দেখিনি, লিখে রাখো, ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেম্বারেন্স ডে। নোট ডাউন করো, এটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হলোকাস্ট হলোকাস্ট রিমেম্বারেন্স ডে। ঠিক আছে, এর তেমন কোনো থিমের ব্যাপার নেই। হলোকাস্ট। হলোকাস্ট, আমাকে বলতে পারবে কেউ? একটু ব্যাখ্যা করো তো, এই হলোকাস্ট রিমেম্বারেন্স ডে মানে কি, বা হলোকাস্ট মানেটা কি? আগে এটা সে ছোট্ট বলো, হলোকাস্ট কত অর্থ কি? এটা যে হত্যাকাণ্ড, বা মানে একদম মানে এককালীন প্রচুর লোকের মৃত্যু, মানে গণহত্যা, বুঝতে পারলে? যেটার বাস্তবিক এক্সাম্পল যদি দিতে হয়, তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে হিটলারের নেতৃত্বে যে ইহুদি হত্যা, একে হলোকাস্ট বলা হচ্ছে। এই এই এদেরকেই স্মরণ করে এই দিবস পালন করা হয়। ঠিক আছে, যেটা 41 থেকে 45 সালে পর্যন্ত রান করছিল, মানে এই গণহত্যা, ইহুদিদের গণহত্যা গোটা ইউরোপ জুড়ে, এটাকেই কিন্তু মনে করে এই দিন পালন করা হয়। ঠিক আছে,
ওকে, তো একটু যে কোনো মানে মানুষ মারা গেলে 1900-তে তখনই হলোকাস্ট হয়ে যাবে? না না, যে কোনো নয়, এটা ব্যাপক হত্যাকাণ্ডের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাপক হত্যাকাণ্ডের ক্ষেত্রে। যেমন দেখো, যদি তুমি সে 1900 জালিয়ানও হতে পারে। কোনটা বলো? জালিয়ানওয়ালাবাগ হ্যাঁ এই হ্যাঁ, হত্যাকাণ্ড হতে 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 পারে। তবে ওটা না, এটা হিউজ টাইম ধরে চলেনি, ওটা একটা দিনের ক্ষণস্থায়ী ঘটনা, ঠিক আছে। আচ্ছা। কিন্তু আরেকটা এক্সাম্পল দিই, তুমি যদি হচ্ছে 1946 সালে যাও, 1946 সালে যখন আমাদের দেশ বিভক্ত হচ্ছে, সেই দেশ বিভক্তের টাইমে যে সাম্প্রদায়িক দাঙ্গা, যে 16ই আগস্ট 1946, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এইগুলোকে বলতে পারো যে গণহত্যা। বা তুমি যদি চলে যাও হচ্ছে ওই ওই স্বাধীনতার বছরই বাংলাদেশে, তখন পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলা, এখন হচ্ছে বাংলাদেশ, বা মাঝে পূর্ব পাকিস্তান, যাই বলতে পারো, ওই টাইমের যে নোয়াখালী গণহত্যা, তুমি এগুলো মানে যদি কোনো পেপারে দেখো বা কোনো জায়গায় দেখো বা কোনো আর্টিকেলে পড়ো, তোমার নিজেরই একটা বিভৎস লাগবে। বা 1971 সালে যে বাংলাদেশে গণহত্যা, সেখানে যে মানে লক্ষ লক্ষ নারী গণধর্ষিত হওয়া, লক্ষ লক্ষ মানে মানুষের মানে মারা যাওয়া, এইগুলো প্রত্যেকটাই গণহত্যা বা হলোকাস্ট বলতে পারি, ঠিক আছে। চল, এবার 28 জানুয়ারি কি হবে? 28 জানুয়ারি কি, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে, এটা এবছর রেলের কোশ্চেন। খুব ডেটা প্রাইভেসি ডে, ডেটা প্রাইভেসি ডে, ডেটা প্রাইভেসি ডে, ওকে হচ্ছে। চলো, এর এর এর- এই বছরের থিম কি লিখে রাখো? টেক কন্ট্রোল, টেক কন্ট্রোল অন ইয়োর ডেটা, টেক কন্ট্রোল অন ইয়োর ডেটা হচ্ছে হচ্ছে। চলো, 29 জানুয়ারি কি হবে? কোন আইডিয়া? 29 জানুয়ারি লিখে রাখো যে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, ওকে। বলতে পারবে এই লেপ্রোসি কি? বলা উচিত, বলা উচিত, কেউ না কেউ তো বলা উচিত। সে কুষ্ঠরোগ। একদম, চামড়াজনিত হ্যাঁ রোগ। হ্যাঁ, একদম একদমই, ভেরি গুড, নোট ডাউন করে নাও, বিট লেপ্রোসি হচ্ছে এই বছরের থিম। দেখো, 30 জানুয়ারি আমি আর লেখালাম না, 30 জানুয়ারি হচ্ছে যেহেতু ওই দিন মহাত্মা গান্ধী মারা যান, নিহত হন, তো ওনার স্মরণ করে ওনাকে শহীদ দিবস পালন করা হয়, ঠিক আছে। ওটা যেহেতু কমন, বড্ড কমন, আমি আর এটাকে লেখালাম না। এই হচ্ছে গুরুত্বপূর্ণ দিবসের তথ্য লেখা হয়েছে, ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে। নেক্সট, নেক্সট হচ্ছে আমরা চলে যাব নেক্সট টপিক, আমাদের লেখা হচ্ছে প্রত্যেকের, হলে বলবে। নেক্সট আমরা যেটা নোট ডাউন করবো, বুকস অ্যান্ড অথার। দেখো, আমার লেখা হয়ে গেলে পারলে পেজটা স্ক্রিনশট নিয়ে, যদি নোট করা না থাকে, দেখো এই 2025 সালের জানুয়ারি মাসে আমার যেটুকু রেডি করা বা আমি যেটুকু নোট দেখেছি, এই 5টা বই পাবলিশ হয়েছে, 5টা না 6টা, 6টা হবে, একটা পরে লিখিয়ে দিচ্ছি, ওটা আমার রেডি, এই পিপিটিতে রেডি করা নেই। এই 5টা মোটামুটি গুরুত্বপূর্ণ বই। তার মধ্যে দ্য ওয়ার্ল্ড আফটার গাজা, এটা হচ্ছে এই বছর এনটিপিসি পরীক্ষার প্রিভিয়াস এর কোশ্চেন, ঠিক আছে। এই বইটা বেশ ভালো করে দেখো, পরীক্ষা মানে এতটাই কারেন্ট মানে টাইপের কোশ্চেন দিচ্ছে, এটা যথেষ্ট একটা ভালো সাইন, যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে যে খুব পুরাতন জিনিস দেওয়া তা নয়, 25 সালের পরীক্ষায় 25 সালে দিচ্ছে, এটা কিন্তু কোশ্চেনে দেখলাম, ওকে। চল, একদম প্রথমে চলে যাও, প্রত্যেকে ভালো করে নোট ডাউন করে নাও। প্রথম বই হচ্ছে ব্রিং ইট অন, দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ। এটা কার লেখা? নোট ডাউন করে নাও, ডক্টর দীপা মালিক, ওকে। ডক্টর দীপা মালিক, তোমরা ইংলিশেও লিখতে পারো, বাংলাও লিখতে পারো, ডক্টর দীপা মালিকের লেখা হচ্ছে। নেক্সট, হাউ ইন্ডিয়া স্কেলড G20, দ্য ইনসাইড স্টোরি অফ G20 প্রেসিডেন্সি। কার লেখা? লিখে রাখো, অমিতাভ কান্ত। আমরা বাংলায় অমিতাভ যেমন বলি, বলতে পারো, কোনো অসুবিধা নেই, অমিতাভ কান্ত বা অমিতাভ কান্ত হচ্ছে। পার্লামেন্ট, পাওয়ার, ফাংশন অ্যান্ড পিলগ্রিমস, আ কম্পারেটিভ কনস্টিটিউটিভ পার্সপেক্টিভ। কার লেখা? নোট ডাউন করে নাও, কে এস চৌহান। নোট ডাউন করবে, কে এস চৌহান, ওকে, ইম্পর্টেন্ট। এবার এটা সব থেকে আলোচিত বই, খুব ভালো বই, মানে প্রচুর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা। কার লেখা বলতে পারবে? লিখে নাও, পঙ্কজ মিশ্রা, পঙ্কজ মিশ্র
হচ্ছে এরপরে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড ভিন্টেজ, কার লেখা? নোট ডাউন করে নাও, সঙ্গমিত্রা চক্রবর্তী। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সঙ্গমিত্রা চক্রবর্তী লেখা হয়েছে। এই যে লেখার পরে প্রতি স্ক্রিনশট নিন, কারণ এত বড় বইয়ের নাম তো এটা একটু তোমাদের করতে বা মানে লিখতে সমস্যা হতে পারে, একটু স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে লেখা? তাহলে পরের দুটো টপিক বাকি আছে, এখনো যাবো। লেখা হয়েছে? চল নেক্সট আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো ইন্ডেক্স। ইন্ডেক্স একটু ছোট ছোট ব্যাখ্যা করার প্রয়োজন বলে আমি কোনো পিপিটি সেই অর্থে রেডি করিনি। ফার্স্ট 1 নম্বর ইন্ডেক্স সম্পর্কে যে বিষয় নিয়ে আলোচনা করার দরকার সেটা নোট ডাউন করে নাও, যে যে মেট্রো নেটওয়ার্ক। মেট্রো নেটওয়ার্ক বলে হেডিং কর, মেট্রো নেটওয়ার্ক। তাহলে মেট্রো রেল নেটওয়ার্ক আমাদের বিশ্বব্যাপী বিভিন্ন শহরে রয়েছে। এই বিশ্বব্যাপী বিভিন্ন শহরের মধ্যে যদি আপাতদৃষ্টিতে নেটওয়ার্ক হিসাবে ভারতের প্রতিটা মেট্রো সিটিকে ধরা হয়, তাহলে ভারতের স্থান কত? ভারতের স্থান লিখে রাখো তৃতীয়। নোট ডাউন করো, মেট্রো নেটওয়ার্ক ভারতের স্থান তৃতীয়। ওকে, এই তৃতীয়টাই কিন্তু হাইলাইট করো, এটাই গুরুত্বপূর্ণ। তাহলে মেট্রো নেটওয়ার্ক এটাই ইম্পর্টেন্ট, আর কত স্থান সেটা গুরুত্বপূর্ণ। ওকে, ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। চল নেক্সট, হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2025 নোট ডাউন করো, হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, পাসপোর্ট ইন্ডেক্স 2025। এতে ভারতের স্থান কত? ভারতের স্থান 85তম। ভেরি গুড, ভারতের স্থান 85তম। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখার ব্যাপার, বুঝলে? এই 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 টপিক, এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম স্থানে ইন্দোনেশিয়া ছিল, ওই ইন্দোনেশিয়াকে রিসেন্ট পজ করে এখন প্রথম স্থানে হচ্ছে সিঙ্গাপুর। ওকে চলো নেক্সট, এরপরটা 3 নম্বর, ওয়ার্ল্ড, বিশ্ব স্টার্ট আপ ইকোনমি। ওয়ার্ল্ড স্টার্ট আপ ইকোনমি। দেখো এখন বিশ্বব্যাপী বিশ্ব অর্থনীতিতে মানে স্টার্ট আপ করে বিজনেস তৈরি করার একটা প্রবণতা, নিজস্ব বিজনেস তৈরি করার প্রবণতা বিশ্বব্যাপী মাত্রাতিরিক্ত বেড়েছে। এই স্টার্ট আপ ইকোনমি বা স্টার্ট আপ ইকোসিস্টেম, এখানে ভারতের স্থান কত? থার্ড। নোট ডাউন করো, এখানে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। মনে থাকবে, এখানে ভারতের স্থান কিন্তু তৃতীয়, অসুবিধা নেই। চলো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি, একটু ভালো করে নোট ডাউন করে নাও। চলো নোট ডাউন করবে, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। নোট ডাউন করবে, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025। এতে ভারতের স্থান কত? দেখো আমি শুধু ভারতের স্থান বলছি বটে, ভারতের স্থান বলছি বটে, সুন্দর ভারতের স্থান বলছি বটে। যদি আমি কোনো ক্ষেত্রে বলে থাকি যে প্রথম স্থানে কে, তোমাকে নোট ডাউন করো, ভারতের স্থান হচ্ছে 4th। প্রথমে কে? প্রথমে হচ্ছে ইউএসএ হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করবে যে গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স। নোট ডাউন করবে, গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স। লন্ডন আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ভারতেরটা লিখে নেওয়া দরকার। গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2025। এখানে বলতে পারবে এর মধ্যে ভারতের মধ্যে কোন শহর বেশি ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বা কততম স্থান রয়েছে? মুম্বাই মনে হয় না, একটু ঠিক করে বলা উচিত। পাওয়ার সিটি এতে র্যাঙ্কে ভারতের মধ্যে কোন সিটি রয়েছে এবং কোন সিটি কততম স্থান? দেখো প্রথমে আগে নোট ডাউন করো, আগে ভারতের মধ্যে প্রথম হচ্ছে মুম্বাই। পারফেক্ট, মুম্বাই ভারতের মধ্যে প্রথম। মুম্বাইয়ের স্থান হচ্ছে 48তম। এখানে দুটো একটা জিনিস নোট ডাউন করে নাও, ফার্স্টটা কোশ্চেন এবছর এনটিপিসি পরীক্ষায় দিয়েছিল, লন্ডন। ভারতের মধ্যে প্রথম হচ্ছে মুম্বাই আর ফার্স্ট হচ্ছে লন্ডন। এটা কিন্তু চেঞ্জ হয়, অবশ্যই চেঞ্জ হয়, কিন্তু এমনি যদি দেখা হয় যে ভারতের মধ্যে স্থানটা প্রথম 1 নম্বর হচ্ছে মুম্বাই 48তম, 2 নম্বর হচ্ছে বেঙ্গালুরু হচ্ছে 57 কি 56। ওকে, আর ফার্স্ট হচ্ছে লন্ডন। ক্লিয়ার?
তাহলে দেখো এইটা গেল আমার কিসের টপিক? ইন্ডেক্স। ইন্ডেক্স অর্থাৎ বিভিন্ন স্থান। এই স্থান এইটুকুই কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। চল নেক্সট লাস্ট টপিক আজকের আমাদের সামরিক মহড়া। এই সামরিক মহড়া আমরা দুটো টপিক ডিসকাস করব, দুটো টপিক রয়েছে। একটা নোট ডাউন করবে এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক, ফার্স্ট নোট ডাউন করবে। এটা দিয়ে কিন্তু প্র্যাকটিস সেটে কোশ্চেন দেখেছি আমি। এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক, দেখি কে এইটা সম্বন্ধে একটু বলতে পারো বা আইডিয়া রয়েছে। এরকম ভাবে না করলে কিন্তু এই স্ট্যাটিক এই কারেন্ট অ্যাফেয়ার্স এই টপিকগুলো কিন্তু রেডি হবে না। এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক সম্বন্ধে কার আইডিয়া রয়েছে? শুভজিৎ বলতে পারবে ডেভিল স্ট্রাইক সম্বন্ধে কার আইডিয়া রয়েছে? বলা যাবে এটা কত কোন কোন দিনের মধ্যে হয়েছে, কারা কে করেছে, কন্ডাক্ট করেছে কে, কি ব্যাপার বলতে পারবে? দেখো এটা না, এটা এর তারিখটা মনে রাখো যে 16 থেকে 19 জানুয়ারি এই প্র্যাকটিসটা হয়। এই প্র্যাকটিসটা করে হচ্ছে ইন্ডিয়ান আর্ম ফোর্স। নোট ডাউন করে নাও, ইন্ডিয়ান আর্ম ফোর্স। ওকে, এই সামরিক মহড়া কিন্তু ইন্ডিয়ান আর্ম ফোর্স এটা করে। খুব গুরুত্বপূর্ণ মনে রাখার ব্যাপারে, এইগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে যে কার দ্বারা হয়, কোন টাইমে হয়। ঠিক আছে, এটা কিন্তু ভারতের হচ্ছে আর্ম ফোর্সের দ্বারা পরিচালিত হচ্ছে, মনে থাকে জানো। চলো নেক্সট আমাদের যেটা লাস্ট আজকে নোট ডাউন করে নাও যে সোনবু নামটা কিন্তু ইংলিশ নাম, তোমরা বেঙ্গলি চাইলে লিখে রাখতে পারো সোনবু। এর বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন হচ্ছে সোনবু এরকম। এই সোনবুটা কি, এনি আইডিয়া? বলা যাবে? লিখে রাখো যে ইন্ডিয়ার সঙ্গে, শুধুমাত্র এখানে ভারত একা নয়, লিখে রাখো ইন্ডিয়া আর ইউএসএ, ইউএসএ লিখে রাখো যৌথ নৌ মহড়া, লিখে রাখো যৌথ নৌ মহড়া। ওকে, কমব্যাট নেভিটা নেভি। ওকে, সোনবুদি কোথায় হয়েছিল? এটা হয়েছিল আরব সাগর থেকে দক্ষিণে, মালদ্বীপের দক্ষিণে। ওকে, কমব্যাট নেভাল প্র্যাকটিস ইন্ডিয়া আর আমেরিকার মধ্যে। এইটা দিয়েই কোশ্চেন আসে যে সম্প্রীত অনুষ্ঠিত হওয়া ভারত ও আমেরিকার মধ্যে যে যৌথ নৌমহড়া তার নাম কি, বা সোনবু নামক যে অনুষ্ঠিত হওয়া নৌমহড়া ভারত কোন দেশের সঙ্গে সম্পন্ন করলো। এই টাইপের কোশ্চেন আসতে কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। দেখো এবার একটা জিনিস এর থেকে একটা ফল পাওয়া, যেটা ফল ইন দ্যাট সেন্স মানে রেজাল্ট আর কি, যে যৌথভাবে যে এই মহড়া দিয়েছে তার আগে না এই সোনবুর আর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই সোনবু হচ্ছে একটা যুদ্ধ জাহাজ। ওকে, এই নামে যুদ্ধ জাহাজ কিন্তু যখন এই যে এর এগেনস্টে বলো না পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ ব্যাপারটা আসছিল, তখন এটার আবার নিউজের ব্যাপারটা এসছে যে সোনবু একটা মানে পরস্পর আমেরিকা ও ভারতের একটা যৌথ সহযোগিতায় তৈরি হওয়া একটা বিশেষ নৌবাহিনীর জন্য একটা বিশেষ ফোর্স, যেটা বিশেষ পরিস্থিতিতে কোনো মানে যুদ্ধ বা কোনো বিশেষ পরিস্থিতিতে কোনো আক্রমণের জন্য একটা সহযোগিতা করবে। ঠিক আছে, এটা শুধু যৌথ মহড়া নয়, মানে মহড়া মাধ্যমে একটা তৈরি হওয়া বিশেষ নৌ প্রশিক্ষণ বা একটা বলতে পারি যে একটা নৌ বা একটা আমাদের যে নৌ মডেল তৈরি করা, যেটা বিভিন্ন, এটাও পরিকল্পনা আছে যে বিভিন্ন দেশে মানে বিভিন্ন অনুন্নত দেশে এটা মানে ভারতীয় নৌবাহিনী কর্তৃক এই মহড়া প্রদর্শন এবং শিক্ষা দেওয়া। ওকে, এটা একটা মানে নেভাল প্র্যাকটিসের মতো করে। ঠিক আছে, তাহলে সামরিক মহড়া এই মাসে সেই অর্থে বেশি নেই, একটাই মেনলি কোশ্চেন আছে এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক, একটা শুরু। ক্লিয়ার? দেখো তাহলে যে চারটে টপিক আমার কভার করা দরকার ছিল আমি কভার করলাম। পরের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে বাকি পুরস্কার থেকে আরম্ভ করে যোজনা, অ্যাপস লঞ্চ, খেলাধুলা, আমি এগুলো কিন্তু পরপর আলোচনা করব। ওকে, চলো আজকে তাহলে এতটাই থাক। তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ছোট্ট একটা খাতা বানিয়ে ভালো করে রেডি করো। ঠিক আছে, আর যদি কেউ ইংলিশ ভার্সন বা অন্য কোনো ভার্সনের নোট চাও, বেঙ্গলির নোট সেই অর্থে নেই, আমায় কিন্তু একবার পার্সোনালি চেয়ে নিও, আমি নোট প্রোভাইড করে দেবো। ঠিক আছে, মেনলি নোট সমস্ত ইংলিশেই থাকে। ওকে, চলো আজকে তাহলে এতটা।